হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল। আজকে আমরা ন্যারেশন চেঞ্জের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি আগের ক্লাসটা ভালো করে ফলো করে থাকো তাহলে ন্যারেশন চেঞ্জে যে ফার্স্ট রুলটা আমি এক্সপ্লেন করেছিলাম সেটা বুঝতে তোমাদের কোনো ডাউট নেই। যদি না তোমাদের সেই ক্লাসটা এখনও না দেখা হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ওই ক্লাসটা আগে দেখে নাও, কারণ ওখানে আমি প্রথম সূত্রটা ভালো করে এক্সপ্লেন করেছি। ওই সূত্রটা যদি না বুঝতে পারো বা না জানা থাকে তাহলে কিন্তু আজকের ক্লাসটা বুঝতে তোমাদের একটু প্রবলেম হবে। যাই হোক, তাহলে আর কথা না বাড়িয়ে আজকের লেসন আমরা স্টার্ট করি। তাহলে প্রথম সূত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা চিনেছিলাম কোন ভার্বটিকে? না, এই ইনভার্টেড কমার বাইরে যে ক্রিয়াপদটি রয়েছে সেই ভার্বটিকে। সেখানে আলোচনা হয়েছিল যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে কীরকমভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করি তার নিয়ম কানুনগুলো। কিন্তু এইবার দেখো, এই বাক্যটির ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি রয়েছে সেড, অর্থাৎ সেড মানে এই ভার্বটি পাস্ট টেন্সকে বোঝাচ্ছে। তাহলে প্রথম সূত্র কিন্তু আমরা এখানে আর অ্যাপ্লাই করতে পারবো না। যখনই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয়ে যাবে আমাদের ন্যারেশন চেঞ্জের সমস্ত রুল কিন্তু ভীষণভাবেই তার উপর অ্যাফেক্ট করবে, অর্থাৎ চেঞ্জ হবে। আগের সূত্রে টেন্স কিন্তু কোনোভাবেই পরিবর্তন হয়নি, আমরা সেটা এক্সপ্লেন করেছিলাম। কিন্তু যখনই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয়ে যাবে তখন উদ্ধৃতির ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে টেন্স রয়েছে, অর্থাৎ এই অংশটুকুনির যে টেন্স রয়েছে সেটা সর্বদা পাল্টাবে, অর্থাৎ কোনো অবস্থাতেই এখানে যা রয়েছে সেটা থাকবে না। তো কোন টেন্স থাকলে সেটা পাল্টে ইনডাইরেক্ট স্পিচে কোন টেন্স হবে, এবারে আমরা সেটি নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমি তোমাদেরকে বলবো তোমরা সেকেন্ড রুলটা অর্থাৎ দ্বিতীয় সূত্রটি ভালো করে দেখে নাও, দরকার হলে ভিডিওটিকে পজ করে লিখে নাও, কারণ ওই রুলটা ইন ফিউচার যে কোনো বাক্যে ন্যারেশন চেঞ্জ করতে তোমাদেরকে এক্সট্রিমলি হেল্প করবে। এবং আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই রুলটা যদি তোমরা একবার ভালো করে বুঝে নাও বা শিখে নাও তাহলে কোনো দিন কোনো পরিস্থিতিতে তোমাদের ন্যারেশন চেঞ্জ কিন্তু ভুল হবে না। এটা আমার তরফ থেকে তোমাদেরকে দেওয়া গ্যারান্টি। এইবার তাহলে আমরা সেকেন্ড রুল অর্থাৎ দ্বিতীয় সূত্রটা একটু ভালো করে আগে বুঝে নিই। দেখো, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে, অর্থাৎ প্রথম সূত্রের সঙ্গে এই সূত্রের বেসিক এবং সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন কোনটা? না, প্রথম সূত্র ছিল রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকবে। এবারে বলা হয়েছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে উদ্ধৃতির ভিতরের ভার্বের টেন্স অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বের যে টেন্সটি রয়েছে সেটি পাস্ট টেন্সেরই বিভিন্ন রূপে থাকবে। অর্থাৎ উদ্ধৃতির ভিতরে প্রেজেন্ট থাকুক বা ফিউচার থাকুক বা পাস্ট থাকুক, যাই থাকুক না কেন সেটি কিন্তু পাস্ট টেন্সেরই বিভিন্ন রূপে থাকবে নির্দিষ্ট নিয়ম এবং অর্থ অনুযায়ী। এর সাথে কি কি পাল্টাবে? না, প্রথম সূত্রের মতনই বাক্যে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে সেটি বাক্যের বক্তা অনুযায়ী পাল্টে যাবে, এবং যদি কোনো অ্যাডভার্ব থাকে তাহলেও কিন্তু সেটি বাক্যের অর্থ অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী পাল্টাবে। তাহলে একটা উদাহরণ দেখে নেওয়া যাক এবং এই সূত্র অনুযায়ী আমরা সেই উদাহরণটিকে একবার ন্যারেশন চেঞ্জ করে দেখা যাক যে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। দেখো এখানে কি লেখা রয়েছে? না, রাম সেড, অর্থাৎ দেখো রিপোর্টিং ভার্ব এখানে সেড অর্থাৎ এটি পাস্ট টেন্স বোঝাচ্ছে। রাম সেডের পরে কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে আই অ্যাম গোয়িং নাও। তাহলে এই আই অ্যাম গোয়িং অংশটুকুনি এটি কিন্তু রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু আমাদের নিয়ম বলছে কি যে যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে তাই এখানে যে টেন্সে থাকুক না কেন সেটি কিন্তু পাস্ট টেন্সেরই অন্য রূপে যাবে বাক্যের অর্থ অনুযায়ী। তাহলে এটাকে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমি কি করব? না, প্রথমেই লিখবো রাম সেড, যা আছে সেরকমই। এরপর লিঙ্কার হিসেবে কি বসাতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে? না, দ্যাট। তাহলে আমরা রাম সেড দ্যাট লিখলাম। এখানে প্রোনাউন রয়েছে কি? না, আই। এই প্রোনাউনটা চেঞ্জ হবে কি অনুযায়ী? না, বাক্যের বক্তা অনুযায়ী। বাক্যের বক্তাকে? না, রাম। রাম হচ্ছে একটি ছেলে, তাই আমরা এখানে আই এর বদলে লিখলাম হি। এরপরে একটু আমাদের চিন্তা করার ব্যাপার আছে, এখানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর রাখতে পারবো না যেমনটা আমরা প্রথম সূত্রে রেখেছিলাম। এবারে আমাদেরকে এই টেন্সটা চেঞ্জ করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা চেঞ্জ হবে কোন টেন্সে? না, পাস্ট টেন্সের একটি উপযুক্ত রূপে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে এখানে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকতো হতো পাস্ট ইনডেফিনাইট। এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকতো সেটি হতো পাস্ট পারফেক্ট। এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকতো তাহলে সেটি হতো
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি প্রত্যেকটা টেন্সের চেঞ্জের নিয়ম তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাই তোমরা প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট ভীষণভাবে ক্লিয়ার হবে এবং তোমাদের কোনোদিন কোনো রকম ভুল আর ন্যারেশন চেঞ্জে হবে না। তাহলে আপাতত এই বাক্যটির ক্ষেত্রে আমরা ফিরে আসি। তাহলে এখানে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা নিয়ে যাব কোন টেন্সে? না পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? না সাবজেক্টের পরে আমাদেরকে কি বসাতে হয়? ওয়াজ, নাহলে ওয়্যার, এবং তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমার এখানে কর্তা কি হয়েছে? হি। তাহলে হি এর সাথে আমরা বসাবো কাকে? না হি ওয়াজ। এরপরে বাকি কি রয়েছে? ভার্ব। আমি লিখে দিলাম গোয়িং, তাহলে হি ওয়াজ গোয়িং হয়ে গেল। কিন্তু এইবার দেখো এখানে রয়েছে নাও। এই নাও কথাটি একটি অ্যাডভার্ব। নিয়ম বলছে অ্যাডভার্বও কিন্তু অর্থ অনুযায়ী পাল্টাবে। তাহলে যখন নাও থাকবে তখন সেটা হয়ে যাবে দেন। ন্যারেশন চেঞ্জে অ্যাডভার্ব এবং প্রোনাউন কি থাকলে কি হয় ইনডাইরেক্ট স্পিচে, সেই নিয়ে আমি একটি ছোট্ট ছক তোমাদেরকে কোনো একটি ক্লাসে করে দেবো, তাতে তোমাদের পক্ষে ব্যাপারটা আরও ইজিলি বুঝতে সুবিধে হবে। তাহলে এবার আমরা দেখে নিই পুরো বাক্যটা কি দাঁড়ালো, কি ছিল তার অর্থ, ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়ার পরে এবার তার কি অর্থ দাঁড়ালো। ডাইরেক্ট স্পিচে কি অর্থ ছিল? না রাম বলেছিল আই অ্যাম গোয়িং নাও, আমি এখন যাচ্ছি। এবার যখন আমি এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে গেলাম তখন তার মানে দাঁড়ালো রাম বলেছিল যে সে যাচ্ছিল। রাম বলেছিল যে সে যাচ্ছিল, এখন আর নয়, তখন। তার জন্য আমি কি লিখেছি? দেন, অর্থাৎ তখন। তাহলে এইভাবে দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে পারি। এরপরে আমরা আরও কিছু উদাহরণ দিলে ব্যাপারটা তোমাদের কাছে আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার আমরা দ্বিতীয় সূত্রের ওপরই আরও কিছু এক্সাম্পলস দেখে নিই, যাতে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। দেখো প্রথম বাক্যটি লেখা রয়েছে রাম সেড দ্য বয়েজ হ্যাভ প্লেড। তাহলে রিপোর্টিং ভার্ব এখানে কোনটা? সেড। আছে কোন টেন্সে? পাস্ট টেন্সে। তাহলে আমরা কি জানলাম? না ভেতরের টেন্সটাও, অর্থাৎ উদ্ধৃতি চিহ্নর ভিতরে যে টেন্সটি রয়েছে সেটিকেও আমাদেরকে পাস্ট টেন্সেরই কোনো না কোনো রূপে নিয়ে যেতে হবে। তাহলে এই বাক্যটিকে দেখে আমাদেরকে চিনতে হবে যে এই বাক্যটি আছে কোন টেন্সে। এই বাক্যটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে তাহলে সেটিকে পাস্ট টেন্সে কোন রূপে নিয়ে যাব? খুব স্বাভাবিকভাবেই পাস্ট পারফেক্টে নিয়ে যাব। তাহলে বাক্যটি এবার দাঁড়াবে কি? না রাম সেড, লিঙ্কার আমরা বসাবো দ্যাট। দ্য বয়েজ রয়েছে, বয়েজটা প্রোনাউন নয়, চেঞ্জ করবারও দরকার নেই। তাহলে যা আছে আমরা তাই লিখব, রাম সেড দ্যাট দ্য বয়েজ। এবার আমাকে কোন টেন্সে নিতে হবে? পাস্ট পারফেক্টে নিতে হবে। তাহলে হ্যাভ প্লেডটা হয়ে যাবে এবার হ্যাড প্লেড। তাহলে দি বয়েজ হ্যাড প্লেড হয়ে গেল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থেকে এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্সে। এর পরের সূত্রটা দেখো বা পরের উদাহরণটি দেখো। এখানে বলেছি আই সেড টু ইউ দ্য ম্যান ইজ ওয়ার্কিং। তাহলে এখানেও রয়েছে সেড অর্থাৎ পাস্ট টেন্স, কিন্তু এখানে দেখো আই সেড টু ইউ বলা রয়েছে, অর্থাৎ আমি যা কাকে বলেছিলাম না সেই ব্যক্তিটি এখানে উল্লেখ করা রয়েছে। যখন তোমরা ন্যারেশন চেঞ্জে এই ধরনের এক্সাম্পলস পাবে বা বাক্য পাবে তখন কিন্তু সেড আর রাখা যাবে না, তখন তোমাকে করতে হবে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে টোল্ড। অর্থাৎ কি বললাম, যদি থাকে আই সেড বলে যদি ইনভার্টেড কমা দিয়ে বাক্য শুরু হয় তোমরা সেড রাখতে পারো, কিন্তু আই সেড টু রাম, রহিম, সীতা, রীতা এরকম যদি কোনো নাম বা কোনো ব্যক্তির উল্লেখ করা থাকে তখন আর সেড টু রাম বলা যাবে না, তখন তাকে করে দিতে হবে সেড ভার্বটিকে চেঞ্জ করতে হবে টোল্ড ভার্বে। তাহলে আমি এখানে কি করব না আই টোল্ড ইউ। আরও একটা জিনিস খেয়াল রাখবে, টোল্ড ভার্বের পরে কিন্তু টু বসে না। টোল্ডের পরে কিন্তু আমরা টু বসাবো না। সেড টু হয় কিন্তু টোল্ডের পরে বা টেলের পরে টু হয় না। তাহলে আই টোল্ড ইউ, এরপরে আমার লিঙ্কার বসবে দ্যাট। এরপরে বাক্যটি রয়েছে দ্য ম্যান ইজ ওয়ার্কিং, এখানেও রয়েছে ম্যান অর্থাৎ প্রোনাউন নেই, ফলে চেঞ্জেরও প্রয়োজন নেই। তাহলে দি ম্যান যে সাবজেক্ট রয়েছে আমি তাকেই বসালাম। এইবারে রয়েছে ইজ ওয়ার্কিং। ইজ ওয়ার্কিং মানে এটা কোন টেন্সে রয়েছে না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাই তো? তাহলে এটাকে আমাকে নিয়ে যেতে হবে কোন টেন্সে? পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে দ্য ম্যান ইজের বদলে তখন হয়ে যাবে ওয়াজ, ওয়ার্কিং যা আছে তাই থাকবে। তাহলে দ্য ম্যান ইজ ওয়ার্কিংটা হয়ে যাবে কিসে? এবার দ্য ম্যান ওয়াজ ওয়ার্কিং। এবার এসো নেক্সট উদাহরণটায়।
এখানেও দেখো দ্য ম্যান সেড টু মি বলা রয়েছে, অর্থাৎ লোকটি বা এই ব্যক্তিটি কাকে বলছেন না আমাকে বলছেন, একজন ব্যক্তির নাম এখানে উল্লেখ করা রয়েছে। তাহলে এখানেও কিন্তু আমরা সেড টু বসাবো না, রাদার আমরা কি বসাবো, টোল্ড। তাহলে এবার দাঁড়াবে কি, দ্য ম্যান টোল্ড মি হয়ে গেল, দ্য ম্যান সেড টু মি বদল লিখলাম দ্য ম্যান টোল্ড মি। এরপরে বসাবো আমরা লিঙ্কারকে, অর্থাৎ দ্যাট আই হ্যাভ বিন রিডিং। এখানে রয়েছে কিন্তু একটি প্রোনাউন, এই প্রোনাউনটি অর্থাৎ আইটা কাকে বোঝাচ্ছে, লোকটিকে বোঝাচ্ছে, কারণ লোকটি আমাকে বলেছিল। তাই আমাকে বলেছিল কি না আই হ্যাভ বিন রিডিং, যে আমি পড়ছি বা পড়ে আসছি। তাহলে এই আইটা বা পড়ার কাজটা কে করছিল, এই লোকটি করছিল। তাহলে এই লোকটি অনুযায়ী যেহেতু লোক অর্থাৎ পুরুষ, তাহলে আইটাকে আমরা চেঞ্জ করব কিসে, হিতে। এরপরে রয়েছে ভার্ব, ভার্বের পার্টটা এখানে রয়েছে হ্যাভ বিন রিডিং। হ্যাভ বিন রিডিং মানে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে আমরা নিয়ে যাব কোন টেন্সে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে হি এর পরে আমরা বসাবো কাকে না হি হ্যাড বিন, তখন হ্যাভ বিনটা হয়ে যাবে হি হ্যাড বিন। এরপর রিডিং যেমন আছে সেরকমই থাকবে। এবার আমরা চলে আসি লাস্ট উদাহরণটায়। এখানে রয়েছে দি বয় সেড, আবার সেড পাস্ট টেন্সে রয়েছে, ভেতরে রয়েছে অর্থাৎ উদ্ধৃতি চিহ্নের ভিতরে রয়েছে কি না আই প্লে। তাহলে আমি কি করব, এখানে এখানে আমরা দ্য বয় লিখে সেড লিখতেই পারি, কারণ ছেলেটি বলেছিল, কাকে বলেছিল সেটি কিন্তু এই বাক্যে উল্লেখ নেই, তাই এখানে আমার টোল্ড করবার প্রয়োজনও নেই। তাহলে আমি এখানে সেড রাখলাম, দ্য বয় সেড, এরপর আমি লিঙ্কার দেবো দ্যাট। এবার রয়েছে প্রোনাউন আই, আই মানে ছেলেটিকে বোঝাচ্ছে, তাহলে আমি এখানে নিয়ে গেলাম হি। এবার রয়েছে প্লে, আই প্লে। তাহলে এটি কোন টেন্সে রয়েছে না এটি রয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকলে আমরা কোন টেন্সে নেবো, পাস্ট ইনডেফিনাইট টেন্সে নেব। তাহলে পাস্ট ইনডেফিনাইট করতে গেলে কি করতে হবে, এই প্লে ভার্বটির পাস্ট টেন্সের রূপ আমাকে এখানে বসিয়ে দিতে হবে, তাহলেই বাক্যটি পাস্ট ইনডেফিনাইটে চলে যাবে। তাহলে দ্যাট হি প্লেড। তাহলে এই যে চারটি উদাহরণ আমরা দেখলাম, এই চারটি উদাহরণে আমি প্রেজেন্ট টেন্সেরই চারটি ভাগ উদাহরণ হিসেবে দিয়েছিলাম, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটি টেন্স যখন রিপোর্টেড স্পিচে থাকবে আর যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে, তখন সেই টেন্স বা সেই বাক্যগুলির ইনডাইরেক্ট স্পিচ বা নারেশন চেঞ্জ আমরা কি করে করলাম সেটি আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। এরপরে আমি তোমাদেরকে একটি ছোট্ট ছক করে দেবো, যে ছকের মাধ্যমে তোমরা আরও ইজিলি ব্যাপারটিকে বুঝতে পারবে এবং খুব সহজে ন্যারেশন চেঞ্জ করতে পারবে। তাহলে এবার আমরা কি দেখলাম, এতক্ষণ পর্যন্ত আমরা ন্যারেশন চেঞ্জের সেকেন্ড ল অনুযায়ী প্রেজেন্ট টেন্সের চারটি ভাগে ন্যারেশন চেঞ্জ করলাম, তাই তো। এইবারে আমি তোমাদেরকে এই ছকটির মাধ্যমে আরও ইজি করে ব্যাপারটা বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ভবিষ্যতে অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় সূত্রের বাক্যে ন্যারেশন চেঞ্জ করতে আর কোথাও কোনো প্রবলেম হবে না। শুধু এই ছকটা আমরা কখন অ্যাপ্লাই করব সেই শর্তটা একটু আগে দেখে নাও। খেয়াল রাখবে যে এই ছকটা তখনই অ্যাপ্লাই হবে যখন বাক্যটি দ্বিতীয় সূত্রে পড়বে। দ্বিতীয় সূত্র বলতে কি না, যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে তবেই এই রুলগুলো আমরা অ্যাপ্লাই করব, এবং পাস্ট টেন্সে হবে রিপোর্টিং ভার্ব এবং উদ্ধৃতির ভিতরে থাকবে কিন্তু প্রেজেন্ট টেন্স, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা হবে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এই ছকটা অ্যাপ্লাই করব। এবার এই ছকটা একটু ভালো করে দেখে নাও। দেখো আমি এখানে লিখেছি প্রেজেন্ট টেন্স আর এখানে লিখেছি পাস্ট টেন্স। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ ডাইরেক্ট স্পিচ প্রেজেন্ট টেন্স যখন হবে তখন পাস্টে ইনডাইরেক্ট স্পিচে আমরা কীরকমভাবে সেটি ন্যারেশন চেঞ্জ করব সেটি এই ছকের মাধ্যমে এক্সপ্লেন করা হয়েছে। দেখে নাও, ডাইরেক্ট স্পিচে যদি অ্যাম, ইজ অথবা আর থাকে, শুধু এই তিনটি বিভাগ যদি থাকে, তোমরা তার বদলে ওয়াজ বা ওয়্যার করবে ইনডাইরেক্ট স্পিচে। শুধু খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের পার্সন এবং সাবজেক্টের নাম্বার, ওয়াজ এবং ওয়্যারটা সাবজেক্ট অনুযায়ী তোমরা চুজ করবে। শুধু অ্যাম, ইজ, আর থাকলেই তোমাকে ওয়াজ ওয়্যার ওখানে করে দিতে হচ্ছে। পরেরটা বলা হয়েছে ডাইরেক্ট স্পিচে যদি হ্যাভ বা হ্যাজ থাকে, তাহলে তোমাকে সেটিকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়ার জন্য করে দিতে হবে হ্যাভ। এক্ষেত্রে সাবজেক্টের নাম্বার বা পার্সনের কোনো ব্যাপার নেই, হ্যাভ হ্যাজ থাকলেই সেটা হয়ে যাবে হ্যাডে। এরপরের রুলটা, এরপরে বলা হয়েছে যদি অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ কিচ্ছু না থাকে,
যদি শুধুমাত্র একটা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপ থাকে। অ্যাজ ফর এক্সাম্পল ধরো শুধু রয়েছে গো, বা শুধু রয়েছে স্লিপ, বা শুধু রয়েছে ধরো রাইট। তখন আমি বললাম আই গো, বা আই স্লিপ, বা আই রাইট, অর্থাৎ এখানে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ কোনো অক্সিলারি ভার্ব নেই। সেক্ষেত্রে কি করবে না, ওই প্রিন্সিপাল ভার্ব যেটি তুমি ডাইরেক্ট স্পিচে পেয়েছো শুধুমাত্র তার পাস্ট টেন্সের রূপটাকে চেঞ্জ করে দেবে। অর্থাৎ যদি তোমার বাক্যে শুধু গো থাকে তুমি তার বদলে করবে ওয়েন্ট, যদি স্লিপ থাকে যদি সেটা করবে স্লেপ্ট, যদি রাইট থাকে সেটিকে করবে রোট। অর্থাৎ যদি কোনো প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট টেন্সের রূপে থাকে তোমার কাজ হবে শুধুমাত্র সেই ভার্বটিকে পাস্ট টেন্সের রূপ দিয়ে দেওয়া, তাহলেই কিন্তু আমার ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে। এবং এই ছকের মাধ্যমে প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ সেই 4টি ভাগই কিন্তু পড়ে যাবে এবং তোমরা খুব ইজিলি এই ছকের মাধ্যমেও করতে পারো। তাহলে তোমাদের কাছে অপশান দুটো, তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টকে পাস্ট পারফেক্ট এরকমভাবে ভেবেও করতে পারো, বা আরও শর্টকাট প্রসেসে, আরও সোজা প্রসেসে শুধু এই ছকটাকে ফলো করলেই তোমাদেরকে অত ডিটেলে জানতে হচ্ছে না, খুব সহজেই নির্ভুলভাবে ন্যারেশন চেঞ্জগুলো হয়ে যায়। তাহলে আজকের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জের সেকেন্ড ল অর্থাৎ দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করলাম, পুরোপুরি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ওপরে ভিত্তি করে। তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্স ছাড়াও ন্যারেশন চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ হয়, ইম্পারেটিভ হয়, অপটেটিভ হয়, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা রুল, তাই তো? তো সেগুলি আমরা পরবর্তী ক্লাসগুলিতে একে একে আলোচনা করব। কিন্তু এইটুকুনি তোমরা ভালো করে যদি না বুঝতে পারো বা না জেনে নাও তাহলে কিন্তু যে কোনো বাক্যের ন্যারেশন চেঞ্জ করতে অসুবিধে তোমাদের হবে। তাই আমি আশা করি যে এইটুকুনি অংশ তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় সূত্রের শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ দ্বিতীয় সূত্রে ইন রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা সেই সমস্ত বাক্যের ইনডাইরেক্ট স্পিচ কী করে করব। এর পরের ক্লাসটিতে আমরা দ্বিতীয় সূত্রেই যদি রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে বা মোডাল থাকে সেখানে আমরা সেটিকে নিয়ে আলোচনা করব। তাহলে আমি আশা করি যে আজকের এই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে এবং তোমাদের আর কোনো কনফিউশন নেই। যদি তাও তোমাদের কিছু ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করে কোশ্চেন করো, আমি তোমাদের ডাউট বা কনফিউশন ক্লিয়ার করবার ট্রাই করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো নিজের বন্ধুবান্ধবদের মাঝে। ইন দ্য মিন টাইম ভালো থেকো, স্টে সেফ এবং keep watching English tutorials, keep learning, always be happy, and thank you so much for giving me your precious time. Thank you.